আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার তালুকদার। আমি 18তম নিবন্ধনের মাধ্যমে একটা প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি গোবিন্দগঞ্জের খুবই সুনামধন্য একটা কোচিং এডুকেয়ার কোচিংয়ে নিয়মিত ইংরেজি ক্লাস নিচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এডুকেয়ার কোচিংয়ের পক্ষ থেকে রাইট ফর্ম ভার্বের উপরে একটা মোটামুটি পূর্ণাঙ্গ একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আশা করব যে এই ক্লাসের পরে আমাদের যে রাইট ফর্ম ভার্বের একটা ভয় বা হচ্ছে যে দুর্বলতা, এটা অনেক অংশেই কাটিয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই। তো প্রথমত আমি আসলে এখানে কয়েকটা প্র্যাকটিস অংশ সাজিয়েছি খুবই সুন্দর করে বোঝানোর জন্য। তো যাই হোক, আমরা তাহলে সরাসরি চলে যাই। তো আমরা যদি প্রথম থেকে একদম শুরু করি, তাহলে আমাদের যে প্রথম যে নিয়মটা দেওয়া আছে, প্রথমে বলছে হি, তারপরে গ্যাপ, বি এ গুড স্টুডেন্ট। তো যাই হোক, এটা আমরা সবসময় মাথায় রাখবো যে যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, আর যদি আমাদের সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। তাহলে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটা হবে প্লুরাল। তাহলে হি, আমরা সবাই জানি হি কি থার্ড পারসন সিঙ্গুলার না? আচ্ছা, যেহেতু আমাদের এখানে হচ্ছে বি দেওয়া আছে, তার মানে আমাদের এখানে বি ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? বি ভার্ব বসাতে হবে। এম ইজ আর অথবা হচ্ছে ওয়াজ ওয়ার। আচ্ছা, তো আমরা আপাতত এটা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে এখানে হি, যেহেতু এখানে হি বলছে, হি হচ্ছে সিঙ্গুলার, আমরা অবশ্যই এখানে আমাদের সিঙ্গুলার ভার্বটা আমরা বসাবো। যেমন এমটা কার সাথে বসবে? এম বসবে শুধুমাত্র আই এর সাথে। তাহলে ইজ কার সাথে বসবে? ইজ বসবে হচ্ছে সিঙ্গুলার, আর আর বসবে কার সাথে? প্লুরাল। তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে? অবশ্যই ইজ হবে। কেন ইজ হবে? হি হচ্ছে সিঙ্গুলার, আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। আচ্ছা, ঠিক আছে, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই প্রশ্ন করবা। তাহলে আমরা যদি আমাদের দ্বিতীয় নিয়মটাতে চলে যাই, প্রথমে বলছে রিডি, গ্যাপ দিয়ে বলছে কুক ওয়েল। আচ্ছা, এটা হচ্ছে আমরা সবসময় মাথায় রাখবো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন, তাহলে আমরা যদি একটু দেখি পারসন কত প্রকার? পারসন তিন প্রকার। আচ্ছা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আচ্ছা, ফার্স্ট পারসন কোনগুলো? আমি যদি বোঝার সুবিধার্থে খুব সহজ করে বলি, ফার্স্ট পারসন হচ্ছে আমি, ফার্স্ট পারসন কে? আমি। সেকেন্ড পারসন তুমি, ফার্স্ট পারসন আমি, সেকেন্ড পারসন তুমি, এবং আমি তুমি ব্যতীত যা আছে সেটা কি? থার্ড পারসন। আচ্ছা, তাহলে যদি আমরা একটু লক্ষ্য করি রিমি, তাহলে রিমি কোন পারসন? থার্ড পারসন। অবশ্যই থার্ড পারসন, কারণ আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আমি তুমি ব্যতীত যা আছে সবগুলোই থার্ড পারসন। তার মানে অবশ্যই আমি আর তুমির মাঝখানে তো রিমি নেই, তার মানে এটা কোন পারসন? থার্ড পারসন। এখন দেখো আমরা হচ্ছে সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা তো আমরা সবাই জানি। সিঙ্গুলার মানে কি? একটা ব্যক্তি বা একটা বস্তু, একটা জিনিসকে বোঝাবে, আর প্লুরাল মানে একের অধিক বোঝাবে। তাহলে রিমি এখানে কয়জন? একজন। রিমি কোন পারসন? অবশ্যই থার্ড পারসন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, তখন আমাদের কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে আমাদের অপশনে যেটা দেওয়া থাকবে সেটাই ভার্বের প্রেজেন্ট ফর্মেই দেওয়া থাকবে। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে? রিমি কুকস ওয়েল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। আমরা যখন রাইটিং লিখতে যাব, ফ্রি হ্যান্ড রাইটিং, এই নিয়মটা আমাদের বেশ কয়েকবার কাজে দিবে। তাহলে আমরা আরেকবার যদি একটু বলি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি পরেরটাতে চলে যাই, পরেরটাতে বলছে ওয়াটার বি, তার মানে এখানে আমাদের একটা বিভার্ব বসাতে হবে, এসেনশিয়াল ফর লাইফ। আচ্ছা, আমরা মনে রাখবো আনকাউন্টেবল নাউন। কি মনে রাখবো? আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়? আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু বলি আনকাউন্টেবলটা আসলে কি? যেটা গণনা করা যায় না, কিংবা গণনা করেও কি করা যায় না? শেষ করা যায় না। আচ্ছা, যেমন দা এয়ার শব্দের অর্থ কি? বাতাস কি গণনা করা যায়? আনকাউন্টেবল। আচ্ছা, আমাদের মাথার চুল গণনা করা যায়? আনকাউন্টেবল। আমরা ভাত খাই, ভাত কি গণনা করা যায়? তাহলে ভাতটা কি? আনকাউন্টেবল। সেম ভাবে ওয়াটার শব্দের অর্থ তো সবাই জানি, পানি। এটা কি গণনা করা যায়? না। তাহলে আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব কোনটা? এই যে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর হচ্ছে প্লুরাল ভার্ব, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে? ইজ হবে। অবশ্যই ইজ হবে। কেন ইজ হলো? ওয়াটার
আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে। ক্লিয়ার? আচ্ছা, নিয়মটা একটু লক্ষ্য করি। পরের নিয়ম, আই গ্যাপ দিয়ে বলছে মিট হিম ইয়েস্টারডে। আচ্ছা, তাহলে আমরা যদি পরের নিয়মটা দেখি, আই গ্যাপ দিয়ে বলছে মিট হিম ইয়েস্টারডে, তাহলে আমরা মাথায় রাখবো ইয়েস্টারডে অথবা লাস্ট, ইয়েস্টারডে অথবা লাস্ট। যদি আমাদের সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে অথবা লাস্ট থাকে তবে সেটাকে আমরা পাস্ট টেন্স করে দিব। কোন টেন্স? পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স করব? পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে আমরা যদি একটু যে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? একটা হবে সাবজেক্ট, একটা হবে ভার্ব টু, তারপরে কি হবে? অবজেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? সবাই একটু বলো পাস্ট ইনডিফিনিটের গঠন, স্ট্রাকচার। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব টু, তারপরে হবে অবজেক্ট। আচ্ছা, তাহলে কখন সেটা? যখন আমাদের সেন্টেন্সের মধ্যে লাস্ট অথবা ইয়েস্টারডে থাকবে, লাস্ট অথবা ইয়েস্টারডে থাকবে, তাহলে আমরা সাবজেক্টের পরে কি করে দিব? ভার্ব টু করে দিব। তাহলে এখানে যেহেতু ইয়েস্টারডে আছে, এটাকে আমরা কি করে দিব? ভার্ব টু। তাহলে মিটের ভার্ব টু হচ্ছে এম ই টি। আচ্ছা, তারপরে একটু দেখি আমরা পরের নিয়মটা যদি আমরা একটু দেখি, রহিম এন্ড করিম বি এট দিস মিটিং, এট দা মিটিং। বলতেছে রহিম কোন পারসন? রহিম থার্ড পারসন। রহিম কোন পারসন? থার্ড পারসন। করিম কোন পারসন? থার্ড পারসন। আচ্ছা, সিঙ্গুলার না প্লুরাল? আচ্ছা, তাহলে আমরা সবসময় মাথায় রাখবো দুটি সিঙ্গুলার সাবজেক্ট যখন এন্ড দ্বারা যুক্ত হয়, দুটি সিঙ্গুলার সাবজেক্ট যখন এন্ড দ্বারা যুক্ত হয় তখন ভার্বটা কি হয়? প্লুরাল হয়। বলো তোমরা কি হয়? যদি দুটি সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয় তখন ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ভার্বটা কি হবে? প্লুরাল। তাহলে রহিম এন্ড করিম, এখানে বি মানে হচ্ছে বি ভার্ব, এম ইজ আর, আর হচ্ছে অথবা ওয়াজ ওয়্যার। তাহলে অবশ্যই এখানে আমরা যদি প্লুরাল ভার্বটাকে বসাতে চাই তাহলে এখানে আমরা আর অথবা ওয়্যার যোগ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, এরপরের নিয়মটা যদি আমরা একটু দেখি, তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই প্রশ্ন করবা। পরের নিয়মটা যদি আমরা একটু দেখি, 10 মাইলস গ্যাপ দিয়ে বলছে বি এ লং ডিসটেন্স। আচ্ছা, আমরা সবসময় মাথায় রাখবো দূরত্ব আর হচ্ছে টাকার পরিমাণ। দূরত্ব এবং টাকার পরিমাণ এটা সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। টাকা যতই হোক, সংখ্যায় যতই হোক, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 50 কোটি, টাকা যতই হবে, টাকার পরিমাণ সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। আর হচ্ছে দূরত্ব, রাস্তার পরিমাপ, জায়গার পরিমাপ, দূরত্ব, এগুলো সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমরা যদি একটু বলি 10 মাইলস, তাহলে আপাতত দৃষ্টিতে এটা আমাদের মনে হতে পারে 10 মাইলস তার মানে এটা প্লুরাল। আসলে না, যতই দূরত্ব হোক না কেন এটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। টাকার পরিমাণ যতই হোক না কেন এটা সবসময় কি হবে? সিঙ্গুলার। তাহলে এখানে 10 মাইলস এটা কি হবে বলো তো? বি আছে, অবশ্যই বি ভার্ব হবে হচ্ছে ইজ। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এরপরটা একটু দেখি। তাহলে উপরের গুলো একটু আমরা মিশিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে একটু আমরা যদি দেখি পরের নিয়মটা, বলছে কি গ্যাপ দিয়ে বলছে ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। আচ্ছা, আমরা মনে রাখবো, আমরা আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই রাইট ফর্ম ভার্বের উপরে আমরা খুবই সুন্দর একটা শীট মানে তৈরি করার পরে ইতিমধ্যে তোমাদের সবার কাছে আমরা দিয়ে দিছি। আমরা প্রত্যেকদিন 4 থেকে 5টা করে রোলস এখানে প্র্যাকটিস করব। এইভাবে আমরা আসলে এই রাইট ফর্ম ভার্ব যে একটা দুর্বলতা এটা আমরা খুব সহজে আমরা রিকভার করতে পারবো। তো যাই হোক, আমি তোমাদের পড়া দিব 4টা বা 5টা করে, তোমরা সবাই এই 4টা বা 5টা করে সব সময় মুখস্থ করে আসবা। তার মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। দেখো এখানে কি লেখা আছে? অলরেডি। হি গ্যাপ দিয়ে বলছে ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। তো তোমরা সবসময় মাথায় রাখবা, সুন্দর শীটে সুন্দর করে নিয়মটা লেখা আছে, তোমরা পড়ে নিবা। আমাদের সেন্টেন্সের মধ্যে যদি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি এই টাইপের শব্দগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে কোন টেন্স করে দিব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই যে অলরেডি আছে, তাহলে এটা আমরা কোন টেন্স করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তাহলে হি কোন পারসন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্ট, তারপরে একটা হ্যাজ অথবা হ্যাভ, তারপরে হচ্ছে ভার্ব 3, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কোনটা? তোমরা একটু এদিকে লক্ষ্য করো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সংক্ষেপে লিখলাম সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, ভার্ব 3, অবজেক্ট। আচ্ছা, তাহলে এটা যেহেতু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা লাগবে, অলরেডি আছে, তাহলে আমাদের সাবজেক্ট দেওয়া আছে কি? হি। এরপরে হ্যাজ হ্যাভ, হি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে আমরা এর সাথে কি যোগ করব? হ্যাজ যোগ করব। আর যদি মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ যোগ করব। তাহলে এখানে আমরা কি করব? সাবজেক্টের উপর একটা কি যোগ করব? হ্যাজ যোগ করব। তাহলে হ্যাজ অথবা হ্যাভ, এরপর হচ্ছে ভার্ব 3। তাহলে ফিনিশ এর ভার্ব 3 কি? এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশ।
তোমরা বুঝতে পারছো? সুন্দর করে নিয়মগুলো মুখস্থ করে নিবা। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইভার, ইয়েট এগুলো থাকলে টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এরপর একটু যদি আমরা দেখি নট অনলি মিনা বাট অলসো হার ফ্রেন্ডস। আচ্ছা, আমরা মাথায় রাখবো নট অনলি বাট অলসো দ্বারা যখন একাধিক সাবজেক্ট যুক্ত হয়, নিয়মটা একটু লক্ষ্য করি আমরা, নট অনলি বাট অলসো দ্বারা যখন কি হয় একাধিক সাবজেক্ট যুক্ত হয় তখন আমরা ভার্বটা শেষের বা দ্বিতীয় সাবজেক্টের সাথে মিল করব। ঠিক আছে? তাহলে নট অনলি বাট অলসো দ্বারা যখন কথার কথা দুইটা সাবজেক্ট যুক্ত হয় ভার্বটা কার সাথে মিল করব? শেষেরটার সাথে বা দ্বিতীয়টার সাথে। ঠিক আছে? যেমন দেখো তোমরা একটু লক্ষ্য করো not only Mina but also her friends। আচ্ছা, তাহলে not only but also দ্বারা যুক্ত হলে আমরা কার সাথে মিল করব বলো তো? কার সাথে মিল করব? দ্বিতীয় সাবজেক্টের সাথে। কার সাথে? দ্বিতীয় সাবজেক্ট। এখন দেখো যেহেতু আমাদের দ্বিতীয় সাবজেক্ট আছে ফ্রেন্ডস, দ্বিতীয় সাবজেক্ট কি আছে? ফ্রেন্ডস। তাহলে দ্বিতীয় সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে আমাদের ভার্বটা হবে প্লুরাল। তাহলে আমাদের ভার্বটা হবে প্লুরাল। তার মানে এখানে হচ্ছে গো হবে। কি হবে? গো হবে। ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তাহলে এরপরের নিয়মটা যদি আমরা একটু লক্ষ্য করি, এরপরেরটা দেখো ইউ, এখানে বলছে ইউ হু, বি এ বয়। আচ্ছা, তো আমরা সবসময় মনে রাখবো রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকে, রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলে? অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকে, রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকে তার সাথে মিল করে আমাদের ভার্ব বসাতে হবে। তাহলে উত্তর মানে নিয়মটা তোমরা একটু বলো। রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট থাকবে, রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট থাকবে আমরা ভার্বটা তার সাথে মিল করব। যেমন এখানে বি আছে না, আমরা যদি বি থাকলে হচ্ছে am is are, am is are past tense একটা দরকার নেই আমাদের, তো তাহলে am is are। তাহলে ইউ, ইউ এর সাথে আমরা কি মানে ভার্ব মিল করলে ইউ এর সাথে কি হয়? am হয় নাকি is হয় নাকি are হয়? ইউ এর সাথে are হবে। তাহলে এখানে ইউ হু আর এ বয় শুড ডু ইট। আচ্ছা, বুঝতে পারছো তোমরা? রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকবে আমরা ভার্বটা তার সাথে মিল করে এখানে বসাবো। ঠিক আছে? আচ্ছা, এরপরের নিয়মটা যদি আমরা লক্ষ্য করি দেখো এই যে হ্যাড বেটারের একটা নিয়ম, যদি আমাদের সেন্টেন্সের মধ্যে কোনো মডার্ন ভার্ব দেওয়া থাকে, মডার্ন অক্সিলারি ভার্ব যেমন হচ্ছে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, ঠিক আছে, অট টু, গোইং টু এগুলো যদি থাকে এরপরে ভার্ব 1 হয়। কি হয়? ভার্ব 1 কিংবা ভার্বের বেস ফর্ম হয়। আবার যদি হ্যাড বেটার থাকে, কি থাকে? হ্যাড বেটার। হ্যাড বেটার থাকলেও হ্যাড বেটারের পরে ভার্ব 1 কিংবা ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু আমাদের হ্যাড বেটার আছে তাহলে এরপরে কি হবে একটু বলো তো? এরপরে কি হবে? ভার্ব 1 হবে। তাহলে আমাদের অপশনে যেটা দেওয়া থাকে সেটাই ভার্ব 1। ঠিক আছে? সেটাই ভার্ব 1। আচ্ছা, এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, পরেরটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা যে নিয়মগুলো করলাম এগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। দেখো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। আচ্ছা, তোমরা একটু মুখস্থ করে নিবা, শিখে সুন্দর করে লেখা আছে উড ইউ মাইন্ড উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, ইউজড টু, তারপর হচ্ছে ক্যান নট হেল্প। এই জাতীয় যদি সেন্টেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করব। কি করব? আইএনজি। তাহলে কি উড ইউ মাইন্ড উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, ইউজড টু এগুলোর পরে সবসময় ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে কি লেখা আছে দেখো তো, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরে কি হয় বলো তো? উড ইউ মাইন্ডের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে উড ইউ মাইন্ড, তাহলে এখানে আমাদের সিংটা আছে, সিং এর সাথে কি হবে? আইএনজি। তাহলে উড ইউ মাইন্ড সিঙ্গিং উইথ মি, উড ইউ মাইন্ড সিঙ্গিং উইথ মি। যদি এখানে উড ইউ মাইন্ড আমাদের ক্যাপে দেওয়া হতো প্লে, সেই ক্ষেত্রে কি হতো? উড ইউ মাইন্ড প্লেইং উইথ মি। ঠিক আছে? তাহলে মানে উড ইউ মাইন্ড এর পরে ভার্ব হলে সবসময় কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা, এরপরের যদি নিয়মটা আমরা একটু দেখি, আর মোটামুটি 3টা নিয়ম আছে, তাহলে আমরা শেষ হয়ে যাবে আজকের মতো। দেখো এখানে এই যে একটা শব্দ লিখছে হচ্ছে বিফোর, তোমরা মনে রাখবা, মনে রাখবা বিফোরে। তো ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কি লেখা আছে? বিফোর। কি লেখা আছে? বিফোর। আচ্ছা, আমরা নিয়মটা মনে রাখবো বিফোরের আগে, বিফোরের আগে আর আফটারের পরে। বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স